রূপা, এই রাজ্য স্তরে আইএসএফ এর সঙ্গে আপনাদের জোট হলো, এই কেন্দ্রে আইএসএফ আপনাদের প্রার্থী ঘোষণার পর আইএসএফ আবার প্রার্থী ঘোষণা করেছে। দুর্ভাগ্যজনক। নকশাদের সাথে আমাদের কথা হচ্ছে, আমরা কথা বলছি আইএসএফ নেতৃত্বের সঙ্গে। আমরা আশা করছি, আমরা আবেদন করছি এই কেন্দ্রে যেরকমভাবে ভাঙড়ে আমরা নওশাদকে জেতানোর জন্য আমাদের কর্মীরা নেমে পড়েছেন, এই কেন্দ্রেও যেন আইএসএফ কর্মীরা আমাদেরকে সমর্থন করেন, আইএসএফ যেন আমাদেরকে সমর্থন করেন, সেই আবেদন আমাদের থাকলো। কেননা তার কারণটা হচ্ছে এইগুলোর কোনো মানে হয় না, এই ভোট কাটাকাটি করে তৃণমূলকে বিজেপিকে সুবিধা করে দেওয়ার কোনো মানে হয় না। বাংলার মানুষ চান যে বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদেরকে দেখতে চান, বাংলার মানুষের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে পাঁশকুড়া পশ্চিমে যেন বামফ্রন্ট প্রার্থীকে আইএসএফ সমর্থন করে, আমাদের এই আবেদন থাকলো। আমরা কথাও বলছি, প্রকাশ্যভাবে আবেদন থাকলো, এর বাইরে আমরা কথাও বলছি। আর্জি করে নির্যাতিতা অভয়ার মা মেয়ের বিচার পাওয়ার লক্ষ্যে বিজেপি জয়েন করে প্রার্থী ক্যান্ডিডেট হয়েছে পানিহাটি থেকে। এবং প্রথম কথা হচ্ছে, ওনাকে আরজি করের নির্যাতিতার মা বা অভয়ের মা আর বলবেন না, ওনাকে পরিষ্কার রত্না দেবনাথ বলা অভ্যেস করুন। উনি বিজেপির প্রার্থী রত্না দেবনাথ, বিজেপির একজন কর্মী রত্না দেবনাথ। ধর্ষিতা মেয়ের নামে, ধর্ষিতা মেয়ের আবেগকে কাজে লাগিয়ে ভোট পেতে আমার বিশ্বাস উনিও চান না। নিশ্চয়ই উনি ওনার মেয়ের যে মর্মান্তিক পরিণতি সেইটাকে এনক্যাশ করে ভোট চাইছেন না আশা করি। সুতরাং ওনাকে বারবার করে আরজি করের নির্যাতিতার মা বা অভয়ের মা বলবেন না। উনি যখন স্বেচ্ছায় একটা দল বেছে নিয়েছেন, একটা দলের কর্মী হয়ে গেছেন, তাহলে সেই দলের কর্মী হিসেবেই ওনাকে চিহ্নিত করা হোক, এটা আমাদের আবেদন থাকলো। তার পাশাপাশি আজকে উনি যদি বলেন যে ওনার মেয়ের জাস্টিস পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য ওনাকে বিজেপিতে যেতে হয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এতদিন উনি বিজেপিতে যাননি বলে বিজেপি পরিচালিত সিবিআই ইচ্ছে করে ওনার মেয়ের মৃত্যু তদন্ত করেনি। কাউকে যদি এই পশ্চিমবাংলায় নিজের মেয়েকে এরকমভাবে ধর্ষিতা হতে, খুন হতে দেখতে হয়, তারপরও সেই মা বিচার পাবেন না, সেই বাবা বিচার পাবেন না নিজের সন্তানের, যতক্ষণ না তারা বিজেপিতে জয়েন করছে। হয়তো সেই কারণেই হাতরাসের মা বিচার পায়নি, হয়তো সেই কারণেই উন্নাবের মা বিচার পায়নি, হয়তো সেই কারণেই এই বাংলায় চিটফান্ডে ক্ষতিগ্রস্ত এতগুলো পরিবার বিচার পায়নি, কেননা তারা বিজেপিতে নেতা হয়নি। বরং চিটফান্ডে যারা চুরি করেছিল, সেই শুভেন্দুরা যেহেতু বিজেপিতে জয়েন করে গেছে, সুবিধা যা পাওয়ার তারা পেয়েছে। যারা প্রতারিত চিটফান্ডে, তারা যেহেতু বিজেপি জয়েন করেনি, তাই প্রতারিতরা বিচার পায়নি। শুভেন্দুর মতো প্রতারকরা, মুকুল রায়ের মতো প্রতারকরা যেহেতু বিজেপিতে জয়েন করে গেছিল, তাই প্রতারকরা বেঁচে গেছিল। আমরা 15 বছর ধরে যে কথা বলে এসেছি রত্না দেবনাথের বক্তব্যে, সেই কথাটা একদম রাবার স্ট্যাম্প পড়লো, শিলমোহর পড়লো, যে এই ভারতে জাস্টিস তার যে বিজেপি জয়েন করবে। যতক্ষণ না কেউ বিজেপি জয়েন করছে, তার সন্তানকে ধর্ষণ করা হলেও, তার সন্তানকে খুন করা হলেও বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার সিবিআই বিচার করে না, ইচ্ছে করে বিচার করে না। সমাজ মাধ্যমে একটা বিতর্ক তৈরি হচ্ছে যে আপনারাও তো কালীগঞ্জে তামান্নার মাকে প্রার্থী করে। দেখুন, তামান্নার মা তামান্নার বিচার চেয়ে সিপিএমে আসেননি। তামান্নার মা, তামান্নার পরিবার সিপিএম করতেন বলেই তামান্নাকে খুন হতে হয়েছে। এমন নয় যে তামান্না খুন হয়েছে বলে তামান্নার পরিবার সিপিএমে এসছে, বরং উল্টোটা, তামান্নার পরিবার সিপিআইএম করতে বলে তাকে খুন করা হয়েছে। তারপরও রত্না দেবনাথের পরিবারের বিজেপি করাটাকে আমরা বেআইনি বলতে পারি না। ওনার অধিকার, উনি কোন দল করবেন। কিন্তু আমাদের আবেদন থাকলো, তামান্নাকে যখন ওইভাবে খুন করা হয়েছিল, সিপিআইএমের বাইরেও বহু মানুষ তাতে ব্যথিত হয়েছিলেন। আজকে কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হয়নি, কিন্তু আমরা এটা ভুলতে পারি না যে সেই দিন কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তামান্নার পোস্টমর্টম থেকে শুরু করে তাকে মাটি দেওয়া পর্যন্ত গোটা সময়টা দাঁড়িয়েছিলেন। তামান্নার মা আজকে সিপিআইএমের প্রার্থী হয়েছেন, বামফ্রন্টের প্রার্থী হয়েছেন বলে সেদিন সিপিআইএমের বাইরেও যে সাধারণ মানুষ তার মেয়ের জন্য কেঁদেছিল, তাদের কাছে অপমান করছেন না, ছোট করছেন না। রত্না দেবনাথের কাছে আবেদন থাকলো, আপনি একটা দল বেছে নিতেই পারেন, কিন্তু তা বলে সেই দিন আপনার সন্তানের এই পরিণতির ফলে গোটা বাংলার যত মানুষ কষ্ট পেয়েছিল, রাত জেগেছিল, মিটিং করেছিল, মিছিল করেছিল, প্রতিবাদ করেছিল, তার অনেক মূল্য দিতে হয়েছে, অনেককে মার খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে, চাকরি চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে। দয়া করে সেই মানুষগুলোকে অপমান করবেন না। আপনারা আওয়াজ তুলেছিলেন আগে ভোট আর পরে ভোট, এখন দেখা যাচ্ছে অ্যাডজুডিকেশনের নামের তালিকা থেকে অনেকেরই নাম ডিলিট করে দেওয়া হচ্ছে। আমাদের আবার যা ছিল তাই আছে। আগে অ্যাডজুডিকেশন মীমাংসা করতে হবে, যাদের নাম ডিলিটেড হচ্ছে হয় কারণ দেখাতে হবে, অথবা তাদেরকে ট্রাইব্যুনালে গিয়ে তাদের নামকে আবার তোলার ব্যবস্থা করতে হবে, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। ভোটার লিস্ট ফাইনালাইজ হওয়ার পরেই পশ্চিমবাংলায় ভোট হওয়া উচিত। আমাদের বক্তব্য যা ছিল তাই আছে। কিন্তু এইটুকু বলছি, এসআইআরের কাজ বাংলাতে আর কেরালায় একসঙ্গে শুরু হলো। বাংলাতে এসআইআরের পরিণতি কী হলো আমরা সবাই দেখেছি। কেরালায় আমাদের সরকার, কেরালাতে এসআইআরেরও এই পরিণতি করার ইচ্ছে ছিল ইলেকশন কমিশনের। একই কাজ, আজকে বাংলায় 30% মানুষ ধর্মে মুসলমান, কেরালায় 34% মানুষ ধর্মে মুসলমান, কেরালায় 18% মানুষ ধর্মে খ্রিস্টান। কিন্তু কেরালায় বামফ্রন্ট সরকার ছিল বলে ইলেকশন কমিশন চেয়েও সংখ্যালঘু মানুষকে ইচ্ছে মতো বাদ দিতে পারেনি। পশ্চিমবাংলায় যেহেতু তৃণমূলের সরকার, তাই মমতা ব্যানার্জির ভাষণবাজি শুনে আমাদের কান ভরে গেছে, মনও ভরে গেছে, কিন্তু কাজের কাজটা কিছু হয়নি। 60 লক্ষ, উনি নাকি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন, এমন সওয়াল করেছেন যে ওনার সওয়ালের ঠেলায় 60 লক্ষ মানুষের অ্যাডজুডিকেশন হয়ে গেছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের
বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং শীর্ষস্থানীয় আমলাদের পরিবর্তন। আজকে শুনলাম কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবার নাকি কেন্দ্রীয় বাহিনীদের হাতে অস্ত্র থাকবে না, কাল লাঠি থাকবে। আমরা বলছি একটা গোলাপ ফুল দিয়ে দিন, এবার একটা গাঁদা ফুল বা একটা তুলসী গাছ দিয়ে দিন। এবার এই প্রত্যেকবার এই সমস্ত ডায়লগবাজি আমরা শুনি, ভোটের আগে প্রত্যেকবার এই সমস্ত ডায়লগবাজি শুনি, ইলেকশন কমিশনের কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখি, তারপরে ভোটের দিন ওদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তাই আমরা ওই দিকে তাকিয়ে বসে নেই, ওই অপেক্ষায় আমরা বসে নেই। আমরা বলছি বুথে বুথে জনগণের বাহিনী গড়ে তুলুন, যেখানে আমাদের পার্টি কমরেডরা জনগণকে সঙ্গে নিয়ে বুথকে রক্ষা করতে পারবে, সেই বুথে আমরা জিতবো। যেখানে আমরা পারবো না বুথকে রক্ষা করতে, সেখানে ইলেকশন কমিশনের ভরসায় সেই বুথে আমরা জিততে পারবো না। আপনাদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে তৃণমূল বিজেপির আঘাত রয়েছে, কিন্তু একইভাবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে আপনারা সুবিধা করে দিচ্ছেন তৃণমূলে। আমার মনে হয় যে বিজেপির উচিত ছিল মমতা আর অভিষেককে জেলে ঢুকিয়ে সিপিএমের এই যে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার চেষ্টা, এই চেষ্টায় জল ঢেলে দেওয়া। ধরুন বিজেপির রাগ হয় দেখলে যে মমতা ব্যানার্জি কেন ইন্ডিয়া জোটের মিটিংয়ে আছে, জেলে ঢুকিয়ে দেয় না ভাই মমতা ব্যানার্জিকে, তাহলে তো জেল থেকে তার মিটিংয়ে আসতে পারবেন না, তাই না? এই যে বলে যে সীতারাম আর বেণুগোপাল যখন ইন্ডিয়া জোটের মিটিংয়ে গেছিলেন, সীতারাম আর বেণুগোপাল কেন মমতা ব্যানার্জির সাথে একই জোটের মিটিংয়ে ছিলেন? আরে ভাই সীতারাম আর বেণুগোপাল তো সিবিআই চালাচ্ছিল না, ইডি চালাচ্ছিল না, ইডি সিবিআই তো চালায় বিজেপির দুই নাড়ুগোপাল। তা ঢুকিয়ে দে মমতা ব্যানার্জিকে জেলে, ঢুকিয়ে দে অভিষেক ব্যানার্জিকে জেলে, তাহলে তো সিপিএম চাইলেও আর সুবিধা করতে পারবে না। শুনুন, আমরা বলছি বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে, তৃণমূল বলছে বিজেপির সাথে আমাদের সেটিং আছে, বিজেপি আবার বলছে সিপিএম তৃণমূলের সেটিং আছে, সবাই সবার বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ করছে। কিন্তু বাস্তবটা কি? বাস্তব হচ্ছে কেন্দ্রের সরকারটা বিজেপির হাতে আছে, ইডি সিবিআই বিজেপির হাতে আছে। আপনি কি সিপিএম, আপনি প্রশ্নটা করছেন বিজেপি এটা বলছে, আচ্ছা আপনি সিপিএমের কোনো নেতাকে বলতে শুনেছেন যে সিপিএমের সাথে তৃণমূলের সেটিং আছে? শুনেছেন কোনো সিপিএমের নেতাকে বলতে আজ অব্দি? শোনেননি তো। কিন্তু বিজেপির সাথে যে তৃণমূলের সেটিং আছে এটা কিন্তু বিজেপি নেতাকে বলতে শুনেছি আমরা কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে বলতে শুনেছি, বিজেপির এমপিকে বলতে শুনেছি। বিজেপির কিন্তু ঘরের ভেতর থেকেই আওয়াজ উঠে আসছে যে আমরা মার খেয়ে মরবো, তোমরা ওখানে সেটিং করবে। আজকে বেলেঘাটায় যিনি প্রার্থী হয়েছেন বিজেপি, তার বিরুদ্ধে বিজেপির ওখানে খুন হওয়া এক কর্মী, তার দাদা অভিজিৎ সরকারের, তার পরিবার থেকে বলা হচ্ছে যে কীরকমভাবে বিজেপির কাছ থেকে, বিজেপির নেতারা তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে একটা তৃণমূলের লোককেই, যে মাটিতে এই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষদের কথায় লড়তে গিয়ে একজন বিজেপি কর্মীর প্রাণ দিতে হয়েছিল, সেই মাটিতে কীরকমভাবে বিজেপির নেতারা সিট বিক্রি করেছে তৃণমূলের কাছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করছেন যে এবারে বিজেপি 177-এর নিচে আসন পাবে না, তৃণমূল আশঙ্কা করছে ইভিএম হ্যাকিংয়ের। আপনাদের মনে থাকবে 2022 সালে ডিসেম্বর মাসের শুরুর দিকে শুভেন্দু অধিকারী বলেছিল 3টে তারিখ বলেছিল যে খেয়াল রাখবেন এ মাসের 12 তারিখ, 14 তারিখ আর 20 তারিখ কী হয়। অনেকে ভেবেছিল বোধহয় এবারও সরকার চলে যাবে, তৃণমূলের বোধহয় সরকার নাকি আবার উল্টে যাবে বোধহয়, হ্যাঁ কেন্দ্রের সরকার বোধহয় তৃণমূলের সরকারটাকেই বাতিল করে দেবে। তারপরে দেখলাম সেসব কিছু হচ্ছে না, তখন ভাবলাম বোধহয় তার মানে 12, 14, 20 যেভাবে ডেটটা বললেন, ভাবলাম 12 তারিখ শুভেন্দুর বিয়ে হবে, 14 তারিখ ওর বউভাত হবে, আর 20 তারিখ অষ্টমঙ্গলা করতে বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে। সেই সবও হলো না। হ্যাঁ 2022 সালের গল্প এটা শুনেছিলাম। তারপরে এই লোকসভা ভোটের আগে শুনেছিলাম নাকি বিজেপি 35টা আসন পাবে, আগের বিধানসভায় শুনেছিলাম ওরা নাকি 200টা আসন পাবে, 200 বলে 77 পেয়েছিল। এবার তো অঙ্ক করেছেন, আপনি তো বামফ্রন্ট আমলে পড়াশোনা করেছেন স্কুলে, তখন তো ঘুষ দেওয়া শিক্ষকরা অঙ্ক করাতো না, তখন তো একদম যোগ্যতায় চাকরি পাওয়া শিক্ষকরা অঙ্ক করাতো, আপনি তো সেই সময় অঙ্ক শিখেছেন স্কুলে। সুতরাং অঙ্ক করে দেখে নিন, কেউ যদি 200 বলে 77 পায়, তাহলে 177 বললে সে আসলে কত পাবে।